তৈয়ব ভিড় ঠেলে লনে এসে দাঁড়িয়ে অস্থির শ্বাস ফেলল। কিছু সময় বুকের বাঁ পাশে হাত রেখে দীর্ঘ এক বড় আশ্চর্য হলো সে। স্ব-উক্তিতে আওড়ালো, মিষ্টিকে তো আমি নিজেই প্রত্যাখ্যান করে দিয়েছি বারবার, তারপরে ওকে টুবাইয়ের সাথে দেখে এতটা অসহ্য কেন লাগছে? খারাপই বা লাগছে কেন? আমার তো খারাপ লাগার কথা নয়, মিষ্টি তো আমার বোনের মতো। তাহলে কেনই বা আমার বুকের ভেতর এরকম হচ্ছে? অনুষ্ঠানে ছেলে মেয়েদের দলের মধ্যে ঝগড়া লেগেছে, জুটি বেঁধে নাচলেও নাচের মধ্যে ওর মাথা ঢুকে দেওয়া, পা বাঁকিয়ে দেওয়া, এসব চলছে হরদম। আর মূলত এটা নিয়েই চলেছে কলহের সূত্রপাত। একে তো জ্যৈষ্ঠের গরম, তার উপর এত এত মানুষের ভিড়ে সেন্টার এসির বাতাসও যেন গায়ে লাগছে না। তিতির কিছুক্ষণ বসে থেকে শেষমেশ এই যুক্তি পাল্টা যুক্তির মধ্যে উঠে দাঁড়ালো সে। হাতে মেহেন্দি শুকায়নি, পরনে শাড়িটাও খুলে পড়ার জোগাড়। এই অবস্থাতেই কোনো মতে হট্টগোল এড়িয়ে দোতলায় উঠে এলো তিতির। মাঝে মিষ্টিকে সিঁড়ির মাথায় পেতেই চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো তিতিরের। একটা জোরে হাঁপ ছেড়ে ডেকে উঠল, মিষ্টি, ভাগ্যিস তোমাকে পেলাম এখানে। মিষ্টি তখন তারাই ছিল, সবাইকে খেতে বসাতে হবে। সেই দুপুর থেকে সবাই না খাওয়া, তবুও পা জোড়া থেমে গেল ওর। একটা মিষ্টি হাসি দিয়ে তিতিরকে বলে উঠল মিষ্টি, কেন ভাবি, কিছু লাগবে? অসুবিধে হচ্ছে তোমার? গরম লাগছে বোধহয়, তাই না? আমার রুমে গিয়ে বসবে একটু? মিষ্টির এত এত প্রশ্নের ফাঁকে হালকা করে হাসলো তিতির। মেয়েটাকে শান্ত হতে বলে উঠল, হ্যাঁ মিষ্টি, তোমার রুমে একটু যা লাগবে। আসলে শাড়িটা মনে হয় না খুলে যাচ্ছে, নিজে নিজে পড়েছি তো, ভালো করে গুছিয়ে পড়তে পারিনি মনে হয়। শাড়িটা খুলে যাচ্ছে শুনেই ঠোঁটে ঠোঁট টিপে হেসে ফেলল মিষ্টি, কিন্তু তিতিরের চুপসে যাওয়া মুখখানা দেখেই আবার নিজেকে সামলে নিল। তারপর আর সময় নষ্ট করলো না, নিচে যাওয়ার কথা বেমালুম ভুলে বসলো সে। মিষ্টি তিতিরকে বলে উঠল, বুঝতে পেরেছি ভাবি, তুমি চলো তো আমার সাথে, আমি ঠিক করে দিচ্ছি তোমার শাড়ি। কিন্তু তখন মিষ্টির রুমে এক গাদা আত্মীয় স্বজন। তা দেখে মিষ্টি তিতিরের কানের কাছে এসে বলে উঠল, ভাবি, এখানে তো প্রচুর মানুষ, কোনো একটা ফাঁকা রুমে যেতে হবে, চলো এখান থেকে। মিষ্টি মিনিট খানেক থম মেরে দাঁড়িয়ে থেকে তারপর কিছু একটা ভাবলো। তারপর তিতিরকে বলল, ভাবি, একটা ফাঁকা রুম আছে, ভাইয়ার রুমটা একদম ফাঁকা, ওখানে আত্মীয় স্বজনরা যাওয়ার সাহস পাবে না, তুমি বরং আমার সাথে ভাইয়ার রুমেই চলো। মিষ্টির কথা শুনেই তিতির প্রথমেই না করে দিল। যেই মানুষটা পুরো অনুষ্ঠানে একবারও তার সামনে পড়ল না, বিপদে তার ঘরে গিয়ে শাড়ি ঠিক করার কোনো মানেই হয় না। তবে তবে মিষ্টি যে নাছোড়বান্দা, ঠিকই তিতিরকে নিয়ে এলো আরাপের রুমে। রুমে ঢুকেই মিষ্টির দরজাটা হালকা করে ভিজিয়ে দিতেই ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল তিতির। তারপর চোখ তুলে আশেপাশে তাকালো, ঘরটা যেমন রেখে গেছিল ঠিক তেমনই আছে। দরজা দিয়ে ঢুকতেই চোখে পড়ার মতো বেডের পিছনের দেয়ালে আরাপের বিশাল বড় একটা ছবি। তিতিরের ভাবনার মাঝেই মিষ্টি বলে উঠল, আমি কি রুমের বাইরে দাঁড়াবো ভাবি? তুমি নিজে নিজে পারবে শাড়ি ঠিক করতে? তিতির এবার ঠোঁট ফুলিয়েই বলে উঠল, পারবো না বলেই তো তোমার কাছে এসেছিলাম ননদিনী। আচ্ছা বেশ, তাহলে যাওয়ার আগে আমার কাঁধের উপর থেকে আঁচলের পিনটা একটু খুলে দাও তো মিষ্টি। বেকায়দা এমনভাবে আটকেছে না যে না দেখেই খোলা সম্ভব না, তার উপর আমার দুহাতেই মেহেন্দি। তিতিরের কথায় হালকা করে হেসে দিল মিষ্টি। দু কদম এগিয়ে আসতেই তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরাপ। তবে তিতির সেটা টের পেল না, তবে মিষ্টি টের পেল। ঘুরে তাকাতেই দেখলো আরাপকে। নীল সাদা পাঞ্জাবিতে শুভ্র সুন্দর লাগে সেই পুরুষটাকে। ভাইকে দেখে কিছু বলে ওঠার আগেই মিষ্টি হাঁ করতে যাবে, ঠিক তখনই তর্জনী আঙুল দিয়ে না করে দিল আরাপ। বলে উঠল ইশারায় সেখান থেকে বেরিয়ে যেতে। মিষ্টিও সাথে হাতে হাঁ করা মুখটা বন্ধ করে বাধ্য মেয়ের মতন মাথা নোয়ালো। তারপর ঠোঁট টিপে বেরিয়ে গেল শব্দহীনভাবে। তারপর নিজে থেকেই বাইরে বেরিয়ে এসে শব্দহীনভাবে দরজাটা ফের ফিরিয়ে দিল। ভাই ভাবিকে একান্তে সময় কাটাতে দিয়ে নিচে নেমে এলো। নিচে নামতেই উদাস হলো রমণী। ঠোঁটে ঠোঁট উল্টে বিড়বিড় করে আওড়ালো, কবে যে আমারও একটা বিয়ে হবে। বেশ কিছুক্ষণ পর চার দেয়ালে পিনপত নীরবতা ভাঙল তিতির। তাকাতা দিয়ে বলে উঠল মিষ্টিকে, মিষ্টি, কিছু বলছো না কেন? পিনটা পেয়েছো? আঁচলের নিচেই আছে হয়তো, ব্লাউজের সাথে আটকে। মিষ্টি অনুপস্থিতি টের পেয়ে কথার মাঝেই থেমে গেল তিতির। স্নিগ্ধ কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে ঘুরে পেছনে তাকাতে চাইলেই তৎক্ষণাৎ একজোড়া বলিষ্ঠ হাত ভীষণ সন্তর্পণে তার কাঁধের উপর রাখলো। তিতিরকে ঘুরে তাকাতে গিয়েও আটকালো, থামলো শ্বাস প্রশ্বাস। আর তার অমসৃণ গালটা তিতিরের গালের পাশে ছোঁয়াতেই তিতিরের সারা শরীর কাঁপতে লাগলো, পায়ের নখ অবধি শিরশির করতে লাগলো। অনুভূতিতে কেঁপে উঠল পুরোটা শরীর।
কর্ণকুহরে তখন আরাফের কণ্ঠস্বর ভেসে আসলো। এখনো পাইনি, তবে পেয়ে গেলে তোমাকে জানাবো। আরাফের কণ্ঠ কানে আসতেই শুকনো ঢোক গিলল তিতির। শ্বাস চেপে রেখে প্রায় একটা নিঃশ্বাস নিয়ে আওড়ালো, আপনি কেন এলেন এ ঘরে? আমি তো আপনাকে ডাকিনি। ডেকেছি তো মিষ্টি। পুরো কথা শেষ হওয়ার আগেই আরাফ মুখ ডোবালো তিতিরের কাঁধে। উষ্ণ অধৈর্যরা সিক্ত করলো কাঁধের উন্মুক্ত জায়গাটা। চাপা কণ্ঠে আরাফ বলে উঠল, বউ পাখি, শুরুতে তুমি যাকেই রেখো না কেন শেষটা তো আমাকেই করতে দাও। লেট মি ফিনিশ বউ পাখি। আরাফের ঠোঁটের এক একটা স্পর্শ সিঁড়িয়ে কাঁপন ধরালো তিতিরে আগামাথা। দাঁত দিয়ে সেফটি পিন খোলার সময় উন্মত্ত ঝড় তুলল নমনী অন্তঃস্থলে। যে ঝড়ের তোপে ভেঙে চুরে গেল সমস্ত রাগ। অভিমানী মেয়েটা নরম হতেই একটানে তাকে নিচের দিকে ঘুরিয়ে ফেলল আরাপ। তারপর বলিষ্ঠ দু হাতের মুঠোয় আঁকড়ে ধরল তিতিরের কোমরে পিছন। তিতিরের শঙ্কিত চোখ জোড়ায় চোখ রেখে আওড়ালো, মেঘের মতো কেন সেজেছ? সাথে সাথে তিতিরের হৃদয়ে উথাল পাতাল তাণ্ডব শুরু হলো। নিজেকে সামলিয়ে কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো আরাপকে, মানে? আরাপ প্রতি উত্তরে বলে উঠল, মেঘ যেমন করে সেজে থাকে, কোমল প্রাণভাবে, স্বচ্ছ এবং স্বাধীনভাবে উড়ে বেড়ানোর যে অসীম ক্ষমতা সর্বক্ষণ ঘিরে রাখে তাকে, যাকে দেখলে শান্তি শান্তি লাগে। তোমাকেও আজ ঠিক তেমন লাগছে। আমার পোড়া হৃদয়ে আজ এক টুকরো মেঘের মতো শান্তি শান্তি দেখতে লাগছে তোমাকে। চোখ যে ফিরাতে পারছি না। আরাপের কথায় রক্তিম হয়ে উঠল তিতিরের মুখখানা। কথা ঘোরাতে বলে উঠল, আমার থেকে চোখ সরাতে পারছেন না নাকি তৈয়বার, যে আপনাকে এতক্ষণ আটকে রেখেছিল? রমণীর রাগ দেখে মনে মনে হাসল আরাপ, তবে চোখ মুখে নীরব গাম্ভীর্য ধরে রেখে আওড়ালো, তৈয়বের জেন্ডার চেঞ্জ করে তৈয়বার করেছিলাম, জানলে বেচারা ম্যান হলেই সুইসাইড করবে। প্লিজ এসব বলো না জান। তিতিরের কুচকে যাওয়া কপাল মসৃণ হলো ধীরে ধীরে। চোখে অবাকতা নিয়ে বিস্ময় হয়ে তাকালো আরাপের দিকে। কিঞ্চিত অবিশ্বাস নিয়ে শুধালো, তার মানে পুরো তৈয়বার কনসেপ্টটা মিথ্যে? আপনি এতগুলো দিন মিথ্যে বলেছেন আমাকে কেন? আরাপ তখন প্রতিউত্তর করল, সে তো একটু তোমায় রাগানোর জন্য। শুনেছি মানুষ প্রেমে পড়লেই হিংসুটে হয়, তাই একটু পরীক্ষা করে দেখছিলাম আমার বউ পাখি হিংসুটে হচ্ছে কিনা। রাগে অন্ধ হওয়া তিতির আরাপের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ক্ষুদ্র গলায় আওড়ালো, আপনি একটা অসভ্য পাঁজি একটা লোক। আমাকে মিথ্যে বলে রাগিয়ে দিয়ে মনে মনে পৈশাচিক তৃপ্তি পেয়েছিলেন নিশ্চয়ই। সাথে সাথে আরাপ বলে উঠল, একদমই না। আমার তো ওই তৈয়বটার জন্য কষ্ট হতো। বেচারি, না মানে বেচারা, যে কি গালাগালিটা না পেল এতদিন। আরাপের হাসলো ঠোঁট টিপে। সেই হাসি থেকে তিতিরের চোখ জোড়া টলমল করে উঠল। সর্বাঙ্গে ছড়ালো প্রবল কোথানল। দাঁতে দাঁত পিষে বলল, আপনার সাথে বিয়ে ক্যান্সেল। কোনো বিয়ে টিয়ে হবে না কাল। এই মেহেন্দিও আমি এখনই তুলে ফেলবো। মিথ্যাবাদী লোক। সঙ্গে সঙ্গে আরাপ বলে উঠল, সেটি আর হচ্ছে না জান। বিয়ে তো তোমাকে এই মিথ্যাবাদী লোকটাকেই করতে হবে। তিতির প্রত্যুত্তর করল, কেন? মগের মূল্য নাকি যে আপনি যা চাইবেন তাই হবে? আমার হাত ছাড়ুন বলছি, নইলে আমি কিন্তু চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বলে দেব আপনি আমার সাথে খারাপ কিছু করছেন। আরাপ হাত ছাড়ল না, বরং অতিরিক্ত লম্বা হওয়ায় ঝুঁকে এলো তিতিরের মুখের দিকে। মাঝখানের ইঞ্চিখানেক দূরত্ব মিটিয়ে টুপ করে ঠোঁট ছোঁয়ালো স্থির গালে। বেশ খানিকটা সময় বাদে সামনাসামনি হয়ে বলে উঠল, নিজের লিগালি ওয়াইফের সাথে খারাপ কিছু করার জন্য যদি জেলও খাটতে হয়, তবুও আজ তোমায় ছাড়ছি না। বিয়ে করবে না বলেছ, সেই ভুলটা আমি মাফ করে দিলাম। যতই হোক গুনে গুনে আমার একটা মাত্র বউ, কিন্তু এত সুন্দর করে সেজে এসে আমাকে পাগল করার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে জান। তিতিরের নাজুক মুখ জোড়া দুহাতের মুঠোয় নিয়ে মিটিমিটি হাসছে আরাপ। সেই হাসির দিকে তাকিয়েই মেজাজের পারদ বাড়ল তিতিরের। সারাদিন ভূতের মতো উধাও থেকে এখন আহ্লাদ দেখাতে আসছে। সে কেন মেনে নেবে এই আহ্লাদ? আর কেনই বা নরম হবে? উল্টে অভিমানী কণ্ঠে মিশিয়ে বলে উঠল, আপনি এ ঘর থেকে যাবেন কিনা বলুন। মিষ্টি যদি হুট করে চলে আসে আর আমাদের এভাবে দেখে ফেলে, আমি কিন্তু এসব কিছুই জানি না। বড় ভাই হিসেবে মান সম্মান আপনার যাবে। স্ত্রীর সতর্ক বার্তায় খুব একটা পাত্তা দিল না আরাপ। বলিষ্ঠ হাতের এক টানে আরো কিছুটা কাছে টেনে নিল তিতিরকে। ঠোঁটের থেকে ঠোঁটের ইঞ্চি ধনেক দূরত্ব রেখে বলে উঠল, মিষ্টি কেন? মিষ্টির দাদিও এখন এ ঘরে আসবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার সাথে আমার বোঝাপড়া মিটমাট হচ্ছে। আরাপের মুখে বোঝাপড়ার কথা শুনেই শুকনো ঢোক গিলল তিতির, গলা ভেজালো। মনে মনে ভাবলো, এই বুঝি ভুল পাল্টে ফেলবে আরাপ। রাজনীতির মানুষগুলো তার মানে এরকমই হয়।
তাদের সবটাই মুখোশ। নিজের স্বার্থ ছাড়া এরা কাউকেই ভালোবাসে না।